আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং টেনশনে আছো। কারণ অনেকের হয়তোবা ঢাবি পরীক্ষা হয়ে গিয়েছে, মেডিকেল পরীক্ষা হয়ে গিয়েছে, কোথাও এখনো চান্স হয়নি। তো কোনো সমস্যার কারণ নাই, কোনো টেনশনের কারণ নাই, কোনো চিন্তার কারণ নাই। আসলে অ্যাডমিশন টেস্ট গুলোই আসলে এরকম। কোথাও তোমার চান্স হবে, কোথাও তোমার চান্স হবে না। কখনো লাক সাপোর্ট দিবে, কখনো লাক সাপোর্ট দিবে না। কখনো কোয়েশ্চেন তোমার অনুকূলে থাকবে, কখনো কোয়েশ্চেন তোমার অনুকূলে থাকবে না। সো এত চিন্তা ভাবনা করার আসলে কিছু নাই। জীবনে আ অনেক অপরচুনিটিস আসবে, অনেক অপরচুনিটিস তুমি পাবা। জাস্ট কোনো না কোনো একটা ব্যাটে বলে জাস্ট লাগতে হবে। সো কৃষি গুচ্ছ যে ভর্তি পরীক্ষাটা তোমাদের হবে, তারই জন্য আমরা হচ্ছে বাউন্স ব্যাক। তো এই কোর্সটা আমরা ঢাবির জন্যও নিয়েছিলাম এবং কৃষির জন্য আপাতত নিচ্ছি। এবং এখানে আমরা কিছু এমসিকিউ সলভ করাবো। সো আজকে আমরা ফার্স্ট পেপার এটার এমসিকিউ সলভ করব। তো খুব যে আহামরি আ রকেট সায়েন্স পড়াই দেওয়া হবে তা না। আসলে দেখুন ঘুরে ফিরে যেগুলা পড়ে আসছো ওইগুলোই। বাট একটু জাস্ট তোমাদেরকে দেখানো হবে যে কৃষিতে কোন ধাঁচের কোয়েশ্চেন গুলো হয়। হ্যাঁ? বা আমি তোমাকে কখনো এই কথা বলব না যে তুমি আমার এই ক্লাস পড়ে চলে গেলে মানে তুমি ১০০ তে ১০০ পেয়ে আসবা। বাট আমি তোমাকে এই কথা বলব যে আমার এই ক্লাস পরে মানে করার পরে তুমি যদি নিজে ২ টা ঘন্টা সময় দাও জাস্ট এই ফার্স্ট পেপারের উপরে, তাহলে হয়তোবা তুমি অনেক কিছুই করে ফেলতে পারো। ওকে? সো চলো আমরা দেখি যে গুণগত রসায়ন থেকে কি টাইপের কোয়েশ্চেন গুলো এখানে আসে। সো দেখো এরকম কোয়েশ্চেন এই কৃষি গুচ্ছতে প্রতি বছরই দেয় কম বেশি। ১ বছর ২ বছর পর। তো তোমাদের বারও দিয়ে দিতেই পারে। ঠিক আছে? কার্বনেটে মোট ইলেকট্রন সংখ্যা। সো মেইন কথা হচ্ছে দেখো ভাই, তুমি যেটা করবা নরমালি প্রোটন সংখ্যা ক্যালকুলেট করতে পারো যে কার্বনে কয়টা প্রোটন আছে, ঠিক আছে? অক্সিজেনে কয়টা প্রোটন আছে, ঠিক আছে? জাস্ট খালি মনে রাখবা যে ধরো এরকম আছে XM, ঠিক আছে? N প্লাস। তাহলে যেটা হবে যে প্রোটন নাম্বার অফ X প্লাস প্রোটন নাম্বার অফ M, আর যদি এখানে ধরো প্লাস থাকে, ঠিক আছে? ধরো এখানে প্লাস থাকলে তুমি যেটা করবা মাইনাস N, আর এটা হচ্ছে এইটার জন্য, ওকে? আর মনে করো যদি এরকম একটা যৌগ তুমি পাও XM N মাইনাস, তাহলে কি হবে প্রোটন নাম্বার অফ X প্লাস প্রোটন নাম্বার অফ M, এখানে যেহেতু মাইনাস তাহলে প্লাস N। এখন তুমি বলতে পারো যে ভাই আসলে চেয়েছে আমার ইলেকট্রন, বাট প্রোটন কেন দিচ্ছেন? সো আমি জানি যে অনেকে আসলে ইলেকট্রন নাম্বারটা বের করতে গেলে মানে অনেকে মাথায় কিছু ঘোরে যে ভাই আয়ন তাহলে ইলেকট্রন কি ত্যাগ করলো না গ্রহণ করলো? বাট প্রোটন নাম্বার বা পারমাণবিক সংখ্যা তোমরা সবাই জানো। সো যেটা হয় যে যেকোনো একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা যতগুলো মানে প্রোটন যতগুলো ততগুলো ইলেকট্রন থাকে। দ্যাটস হোয়াই আমি প্রোটন সংখ্যাটা লিখেছি। বাট আসলে দিন শেষে ইলেকট্রনের সংখ্যা, হ্যাঁ? তাহলে দেখো তো ভাই এটাতে তাহলে এখানে আমি কি লিখবো বলো দেখি? প্রোটন সংখ্যা হবে কিসের? কার্বনের প্লাস 3 ইনটু কি? প্রোটন সংখ্যা হবে কিসের? অক্সিজেনের। এখানে -2 আছে তাহলে হবে কত? +2, ঠিক আছে না? তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6 প্লাস 3 ইনটু অক্সিজেনের কত? 8 প্লাস 2। তাহলে বলো তো ভাই 6 যোগ 3 8 24 যোগ 2 তাহলে কত হয়? হচ্ছে 32। তাহলে তোমার এই যৌগটাতে যৌগমূলক আরকি, এখানে মোট ইলেকট্রন নাম্বার কয়টা? 32 টা। সো এরকম তোমাকে যেকোনোটা দিতে পারে, ঠিক আছে? যেমন ধরো তোমাকে এখানে এটা দিতে পারে। লাইক PO4 3 মাইনাস। তাহলে কি দিব বলো দেখি? প্রোটন নাম্বার অফ ফসফরাস 4 ইনটু প্রোটন নাম্বার অফ অক্সিজেন, তাই না? প্লাস 3 কারণ -3 আছে। তাহলে ফসফরাসের কত? 15 প্লাস 4 গুণ 8 প্লাস 3, ঠিক আছে? সো এভাবে তুমি যেকোনো যৌগমূলকেরটা বের করে নিতে পারো। সো তুমি বাকিগুলো চেষ্টা করে ফেলো। ওকে? আচ্ছা। নিচের কোন রশ্মির কম্পাঙ্ক সবথেকে বেশি? সো মনে রাখবা যে যতগুলো রশ্মি আছে এদের মধ্যে আ F max এটা হচ্ছে গামা রশ্মির। F max মানে হচ্ছে ল্যামডা মিনিমাম। ল্যামডা মিনিমাম কার? গামা রশ্মির। F max মানে হচ্ছে E max। তো E max ও হচ্ছে গিয়ে আ গামা রশ্মি। সো এই ৩ টা কথা তুমি একটু মনে রাইখো, ঠিক আছে? নিচের কোন রশ্মির কম্পাঙ্কটা বেশি? মানে সবার মিলে না, এইখানে যেটা হয়, এখানে এই কয়টার মধ্যে, ঠিক আছে? এই কয়টার মধ্যে, হ্যাঁ? মানে সবার ভিতরে তো আলাদা। তো এক্স-রে ইউভি, ঠিক আছে? ইউভি তার মানে জেনারেলি তো হচ্ছে তোমার কি? ঠিক আছে? গামা, তারপরে এক্স-রে, তারপরে ইউভি, তারপরে হচ্ছে কি ভিজিবল, তারপরে আইআর, তাই না? এরকম এই সিরিয়ালের দিকে যায়।
তাহলে তুমি দেখো এখানে তোমার কি বলেছে যে এটা হচ্ছে কিসের মানে যদি আমি বলি যে ল্যামডাটার এটা হচ্ছে ল্যামডার ক্রম, ল্যামডা বাড়তেছে, ঠিক আছে? তো ল্যামডা বাড়া মানে কি, ফ্রিকোয়েন্সি তার উল্টা দিকে যাবে, তার মানে ফ্রিকোয়েন্সি এইদিকে বাড়বে। তাহলে কম্পাঙ্ক সব থেকে বেশি কার, গামা, তারপরে এক্স রে, তারপরে ইউভি, ভিজিবল, ঠিক আছে? মানে ল্যামডার রেঞ্জ যেটা, ক্রম যেটা, এফ বা ই যেটা এনার্জি, তার ক্রমটা হচ্ছে গিয়ে উল্টা। তো এখানে এই কয়টার মধ্যে কি হবে বলো দেখি, গামা, ঠিক আছে? আচ্ছা, নিচের কোন উপশক্তি স্তরটির সব থেকে শক্তি বেশি? তো উপশক্তি স্তরের শক্তি আমরা কিভাবে বের করি বলো দেখি, এন প্লাস এল, তাই না? এটা হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম, তাই না? আর এটা হচ্ছে গিয়ে সাবসিডিয়ারি কোয়ান্টাম বা সহকারী কোয়ান্টাম, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা। তো তুমি যদি এইটার জন্য এন প্লাস এল করো, সো এন এর মান তো হচ্ছে তোমার যেটা থাকে সেটাই, আর এল এর মানটা একটু তুমি লিখে নাও, এস পি ডি এফ। তো এটার জন্য এল এর মানগুলো, সো এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3, ঠিক আছে? এইটা জাস্ট তোমাকে মাথায় রাখতে হবে, এটা মানলে বাকিগুলো ইজি। তাহলে এখানে কত হবে বলো দেখি, 5 প্লাস পি এর জন্য কত, 1, তাহলে 5 প্লাস 1 6, এখানে কত হবে বলো দেখি, 4 প্লাস ডি এর জন্য কত, ডি এর জন্য 2, তাহলে 4 প্লাস 2 6, 6s, তাহলে 6 প্লাস এস এর জন্য কত, 0, তাহলে হচ্ছে 6, 4 প্লাস এফ এর জন্য কত, এফ এর জন্য হচ্ছে গিয়ে 3, তাই না? এফ এর জন্য হবে 3, তাহলে 4 প্লাস 3 হচ্ছে কত, 7। তাহলে সব থেকে শক্তি বেশি কার, সব থেকে শক্তি বেশি হচ্ছে গিয়ে এটা 7, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই তিনটার মধ্যে যদি চাইতো কখনো যে 4p 4d 6s, এই তিনটার মধ্যে শক্তি কার বেশি, তো তখন তো n প্লাস এল সবগুলো সমান, এটা 6, ঠিক আছে, এটাও 6, এটাও 6, তাহলে কার শক্তি বেশি? তো এই ক্ষেত্রে n এর মান যার বেশি তার শক্তি বেশি, ঠিক আছে? যদি n প্লাস এল এর মান সমান হলে, হ্যাঁ সমান হলে কি হবে বলো দেখি, সমান হলে n এর মান যার বেশি, n এর মান বেশি, তার মানে কি শক্তিও বেশি, ক্লিয়ার? সো কখনো ওইরকম করলে n এর মান যার বেশি শক্তি তার বেশি, বাট এখানে তো আমার n প্লাস এল এর মান এমনিতেই বেশি, তাহলে এর শক্তি বেশি হবে। ওকে, কোনটি অধিক স্থিতিশীল? সো একটা কথা তোমরা জানো যে পূর্ণ আর হচ্ছে অর্ধপূর্ণ, অর্ধপূর্ণ, তাই না? এরা হচ্ছে সব থেকে বেশি স্থিতিশীল হয়। তো পূর্ণ বলতে কি, যেমন ধরো হচ্ছে পূর্ণগুলো যদি লিখি তাহলে এস এর ক্ষেত্রে 2, তাই না? পি এর ক্ষেত্রে 6, ডি এর ক্ষেত্রে কি, ডি এর ক্ষেত্রে বলো 10, তাই না? এফ এর ক্ষেত্রে 14, এরা হচ্ছে গিয়ে পূর্ণ। আর অর্ধপূর্ণ হচ্ছে এস এর ক্ষেত্রে 1, পি এর ক্ষেত্রে 3, ডি এর জন্য হবে 5, আর এফ এর জন্য হবে 7, এগুলো হচ্ছে অর্ধপূর্ণ। সো এই জিনিসগুলো হচ্ছে স্টেবল। তো দেখো ভাই, D5S2, D5 স্টেবল, এই যে D5 আছে আমার এখানে, এই যে D5 আছে, তাই না? আবার S2, তাহলে অর্ধপূর্ণ, পূর্ণ, D9, তাহলে এ তো বাদ, S1 D10, সো এটাও আমার স্টেবল একটা কন্ডিশন, এটাও আমার স্টেবল একটা কন্ডিশন, একটা ফুল ফিল, একটা হাফ ফিল। আবার দেখো এখানে F13 S2, সো এটাও কিন্তু আমার বাদ। এখন কথা হচ্ছে যে এই দুইটার মধ্যে কোনটা বেশি স্টেবল হবে, তাই না? একটা হচ্ছে গিয়ে D5, আর একটা হচ্ছে গিয়ে S2। সো দেখো খুবই ইজি, তোমার যখন একটা ইলেকট্রন কিনা আলাদাভাবে আছে তখন এইটা বের করে দেওয়া কিন্তু খুব ইজি, একটা ইলেকট্রন আলাদাভাবে থাকলে বের করে দেওয়া খুব ইজি, তার মানে খুব ইজিলি তুমি ওখান থেকে ইলেকট্রন বের করে ফেলতে পারবা। তো এই দুইটার মধ্যে কনফিউশন লাগলেও তোমাকে বুঝতে হবে যে এখানে আছে 5টা, ওইখানে আছে 2টা, সো কোয়াইট স্টেবল, বাট এখান থেকে একটা ইলেকট্রন বের করে দেওয়া খুবই ইজি। তাহলে সব থেকে স্থিতিশীল কোনটা হবে? সব থেকে স্থিতিশীল হবে এটা। খুবই সুন্দর কোশ্চেন ছিল, ঠিক আছে? এরকম কোশ্চেন আমি দেখি নাই, এই কোশ্চেনটা এর আগে আমি নিজেও দেখি নাই, কখনো করায়ও নাই, বাট ভালো লাগলো কোশ্চেনটা। ওকে, তারপরে যাই চলো, চাপ হ্রাসে কোনটি দ্রাব্যতা হ্রাস পাবে? সো চাপের সাথে যেগুলো গ্যাসীয় পদার্থ তার জন্য আমরা হেনরি সূত্রটা পড়ে থাকি, যে হচ্ছে কি সলিউবিলিটি, যেটা এস, সলিউবিলিটি ইজ প্রপোর্শনাল টু কি প্রেসার, ঠিক আছে, পি অফ গ্যাস, এটা হচ্ছে একটা আমরা পড়ে থাকি। তো দ্রাব্যতা, চাপ যেহেতু বাড়াচ্ছি তাহলে চাপ হ্রাস করলে দ্রাব্যতা হ্রাস পাবে গ্যাসের ক্ষেত্রে। সো গ্যাস কোনটা? গ্যাস হচ্ছে এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড। তো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
তো এটা ধরো কার্বন ডাইঅক্সাইড না থেকে তো সালফার ডাইঅক্সাইডে থাকতে পারতো, সালফার ডাইঅক্সাইডের উত্তর হবে। মেন কথা হচ্ছে যেটা গ্যাসিয়াস স্টেটে থাকবে সেটা হবে তোমার উত্তর। আচ্ছা, সো ইউভি রশ্মির এই জিনিসটা, সো এখানে তোমাদের একটা চার্ট আছে বইয়ে, ওই চার্টটা তোমরা একটু পড়ে নিবা, কষ্ট করে পড়ে যাবা যে ইউভি রশ্মির কোনটা কি কাজে করা হয়। যেমন এটা আবার কিন্তু জীবাণুনাশক যেটা, এটা কিন্তু এবার মেডিকেলেও আসছিল, এই কোশ্চেনটা মেডিকেলেও আসছিল, ঠিক আছে। সো এটা তোমরা অবশ্যই একটু বইয়ের চার্টটা দেখে যাবা যে ইউভি এর কোন মানে পার্টটা কোন কাজে ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা, একটি পরমাণুর পঞ্চম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কত? আমরা জানি সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n স্কয়ার, তাই না? তাহলে 2 ইনটু পঞ্চম শক্তি স্তর 5 স্কয়ার, তাহলে 2 ইনটু 25, দ্যাট মিন্স কত বলো তো? 50, তাই না? সো এটা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা। কিন্তু যদি বলতো যে পঞ্চম কক্ষপথে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকবে, থাকবে বললে হয়তো 32টা, 32টার বেশি কখনোই থাকে না। সর্বোচ্চ ধারণ ক্ষমতা বোঝাচ্ছে যে এতটা থাকতে পারলেও পারে, ঠিক আছে। বাট থাকবে, যদি বলতে থাকবে কয়টা, তাহলে 32টা। ওকে, এটা খালি মাথায় রেখো। ওকে, শিখা পরীক্ষায় ইটের মতো লাল বর্ণ ধারণ করে কোনটা? ইটের মতো লাল বর্ণ ধারণ করে হচ্ছে ক্যালসিয়াম, তাই না? আচ্ছা, এখানে কিছু কথা বলে দেই আমরা, যে যেমন হচ্ছে একটা মনে রাখবা যে বিধবা মায়েরা রঙিন কাপড় পরে না, ঠিক আছে। সো বিধবা মায়েরা হচ্ছে বেরিলিয়াম আর হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম, এরা হচ্ছে কি নো কালার, ঠিক আছে, নো কালার, তাই না? তো সোডিয়ামেরটা তোমরা সবাই জানো যে কি সোনালী হলুদ, তাই না? গোল্ডেন ইয়েলো, গোল্ডেন ইয়েলো, ইয়েলো, ঠিক আছে। তারপরে তোমরা মনে রাখবা পটাশিয়াম, ঠিক আছে, পটাশিয়াম, তারপরে রুবিডিয়াম, ঠিক আছে, তারপরে হচ্ছে সিজিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ঠিক আছে। এরা কি দেয়? হ্যাঁ, এটা হচ্ছে কি বলতো? বেগুনি, ঠিক আছে, বেগুনি। তারপরে এটা হচ্ছে লাল, লাল, ঠিক আছে, লাল, ঠিক আছে। তাহলে এটা, আর এটা হচ্ছে নীল, পরশ বেলানি, ঠিক আছে। তো এইভাবে মনে রাখবা, বেগুনি, লাল। আচ্ছা, যাই হোক, তারপরে কি বলো দেখি? ক্যালসিয়াম তো হচ্ছে ইটের মতো লাল, ঠিক আছে, ইটের মতো লাল আর কি, ঠিক আছে। স্ট্রনশিয়ামও সেম, রেড কালার দেয়। সো এগুলো একটু মনে রাখবা, তোমরা একটু বই থেকে দেখে নিবা। ওকে, আচ্ছা, নিচের কোনগুলোর মধ্যে তরঙ্গদৈর্ঘ্য সব থেকে কম? তো ল্যামডার যে আমাদের ইয়ারা ছিল সেটা যদি আমরা দেখি, গামা, এক্স রে, ইউভি, ভিজিবল, আইআর, তাই না? তাহলে এখানে ল্যামডা, ল্যামডা যদি বলি এটা, তারপরে এটা, এইটা, তাহলে এইগুলোর মধ্যে এইটার সব থেকে কি কম? গামা রশ্মি, তাই না? ওকে, কোন অরবিটালে ইলেকট্রন ঘনত্ব সর্বাধিক? সো ইলেকট্রন ঘনত্ব বলতে হচ্ছে যে ছোট হতে হবে, ছোট জায়গার মধ্যে আবার চার্জ থাকতে হবে। সো 1s, তারপর 2s একটু বড় হয়। সব থেকে ছোট কিন্তু আসলে 1s টা হয়, একদমই ছোট, ঠিক আছে, একদমই ছোট। তাহলে যেটা সব মানে জেনারেলি কাছের গুলো জেনারেলি হয়, ঠিক আছে। তো এখানে দেখবো যে হচ্ছে 1s টা হবে, ঠিক আছে, 1s। ওকে, PH4 কয়টি ইলেকট্রন বিদ্যমান? সো এটা তোমরা নিজেরা করো। হ্যাঁ, ফসফরাসের কয়টা বলো তো? 15টা, তাই না? ফসফরাস হচ্ছে 15, আর হাইড্রোজেনের জন্য কয়টা? হাইড্রোজেনের 4, এক এক করে যেহেতু পারমাণবিক সংখ্যা, আর প্লাস আছে তাহলে মাইনাস, তাহলে 15 আর 3 কয়টা? 18টা, ঠিক আছে। তাহলে এটা উত্তর হবে কয়টা? 18টা। বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সর্বাধিক? আচ্ছা, তো শক্তি সর্বাধিক, ঠিক আছে। সো বলো দেখি কোনটা শক্তি সর্বাধিক হবে? হ্যাঁ, বলো। ইউভি, ভিজিবল, হায়ার, তাই না? তারপরে মাইক্রোওয়েভ, রেডিওওয়েভ চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে এইগুলো, ও সরি, আমি বলেছিলাম যে এই দিকে হচ্ছে ল্যামডা যে যাবে তার ক্রম, এদিকে যাবে হচ্ছে ল্যামডার ক্রম। ওকে, ঠিক আছে, এইদিকে হচ্ছে আমাদের ল্যামডার ক্রম, আর এইদিকে হচ্ছে গিয়ে তাহলে ফ্রিকোয়েন্সির ক্রম। সো ফ্রিকোয়েন্সি যার বেশি, শক্তি তার বেশি, অবভিয়াসলি।
তাই না? ফ্রিকোয়েন্সি যার বেশি শক্তি তার বেশি। সো অবভিয়াসলি আমার এখানে এনার্জির দিক দিয়ে দিলে এইটা, ঠিক আছে? এনার্জি এইটা, ল্যামডাটা আমরা গ্রহণ করছি না এখানে। তাহলে ইউভি আল্ট্রাভায়োলেট, ঠিক আছে? এটা হচ্ছে যে আইআর ইনফ্রারেড। সালফার পরমাণুর নিউক্লিয়াসে কতটি নিউট্রন সংখ্যা? আচ্ছা ঠিক আছে, ভালো কথা। সালফার, তো সালফারের কত দেখো দেখি, 16 32। তো এটা হচ্ছে নাম্বার অফ প্রোটন আর এটা হচ্ছে পি প্লাস এন, তাই না? পি প্লাস এন। তাহলে দেখো পি প্লাস এন, আয় হায় রে, মেন কথা হচ্ছে 32 থেকে 16 বাদ দিলে 16, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে গিয়ে নিউট্রন সংখ্যা। মানে মেন কথা হচ্ছে পি প্লাস এন ইকুয়াল টু কত? 32, মানে ভর যেটা সেটা। পি কত? পি হচ্ছে 16 ইকুয়াল টু 32, তো এন ইকুয়াল 16। ওকে, হইলো তাহলে? তো এন ইকুয়াল টু 16। নিচের কোন বিক্রিয়াটি কপার 2+ আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হয়? মানে কপার 2+ আয়ন শনাক্তকরণে তো আসলে অনেক কিছুই ব্যবহার করা হয়, ঠিক আছে? সো অ্যামোনিয়াম অক্সালেটটা তো ক্যালসিয়াম আয়নে ব্যবহার করা হয়, ঠিক আছে? তারপরে NH4CNS এটা ব্যবহার করা হয় হচ্ছে কিসে বলো দেখি? এটা তো অনেক ওই যে Fe 2+, Fe3+ ওইখানে ব্যবহার করা হয়, ঠিক আছে? সিলভার নাইট্রেট কিসে ব্যবহার করা হয় বলো দেখি? বলো, বলো, বলো। সিলভার নাইট্রেট কিসে ব্যবহার করা হয়? সিলভার নাইট্রেট ব্যবহার করা হয় কিন্তু হ্যাঁ, ক্লোরাইড আয়ন টাইপের শনাক্তকরণে। সিলভার নাইট্রেট ব্যবহার করা হয় ক্লোরাইড আয়ন শনাক্তকরণে। ওই যে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। তাহলে আমার বাকি থাকে কোনটা? তাহলে আমার বাকি থাকে কোনটা বলো? তাহলে আমার বাকি থাকে K4Fe6। তাহলে এটা কি? ক্যালসিয়াম 2+ এর শনাক্তকরণে বললাম, এটা হচ্ছে Fe2+ বা Fe3+ শনাক্তকরণে বললাম। আর এটা কি বললাম? ক্লোরাইড আয়ন শনাক্তকরণে ব্যবহার করতে। তাহলে আমার এটা বাকি থাকে। ঠিক আছে? তো এগুলো তুমি এভাবে পড়ে ফেলবা যে কোনটা কোনটাতে ব্যবহার করা হয়। নিম্নের কোন কোয়ান্টাম সংখ্যা দ্বারা 4f অরবিটালটা প্রকাশ করা হয়? সো n এর মান 4, n ইকুয়াল 4, আর l এর মান কত বলেছিলাম? f এর জন্য l এর মান হবে 3। তাহলে 4 আর 3। l এর মানটা দেখো ওই যে লিখে দিয়েছিলাম n+l করানোর সময়, হ্যাঁ? আচ্ছা। ইউরেনিয়ামে 238 নিউট্রন প্রোটন অনুপাত কত? সো ইউরেনিয়ামের পরমাণু সংখ্যা বলে দিয়েছে। সো এটা হচ্ছে p+n 238, যেখানে কিনা n হচ্ছে গিয়ে 92, তাই না? n হচ্ছে গিয়ে 92, সরি p হচ্ছে গিয়ে 92, ঠিক আছে? তাহলে n কত হবে? n হবে গিয়ে 238 মাইনাস 92, তাহলে হচ্ছে 6, আর এদিকে বাদ দিলে হচ্ছে 14, 146, তাই না? হ্যাঁ, তাহলে 54 38, তো হ্যাঁ 146। তাহলে আমার নিউট্রন প্লাস প্রোটন, তার মানে n প্লাস p এটা চেয়েছে। তো n কত? 146, 92, তো 1 পয়েন্ট, চলো একটা ভাগ করে দেখি। 92 146, 92 92, তাহলে বাকি থাকে কত? 4, 14 54, তাই না? তাহলে দশমিক নিলে 0, তো 6 নং 54। সো 6 না 5 এর ঘরে কিছু একটা হবে, বুঝতে পারছো? 6 নং নিলে 54, বাট 92 আছে, তাহলে 5 এর ঘরে কিছুটা হবে। ওকে, তাহলে আমার উত্তর দিচ্ছে এইটা। ওকে, ক্লিয়ার। আচ্ছা, সো এভাবে কিন্তু তুমি হ্যান্ড ক্যালকুলেশন করতে পারো। বামার প্যাস্টেন ব্র্যাকেট, ভাই ফ্রনহফার নামের কোনো সিরিজ নাই, এটা তোমরা জানো। লাইম্যান বামার প্যাস্টেন ব্র্যাকেট ফ্রন হামফ্রিস, সো ফ্রনহফারের কোনো সিরিজ কিন্তু নাই, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? একটি অ্যামোনিয়াম আয়নে বিদ্যমান নিউট্রনের সংখ্যা কত? দেওয়া আছে নাইট্রোজেনের ভর সংখ্যা 14, পারমাণবিক সংখ্যা 7, হাইড্রোজেনের ভর সংখ্যা 1, পারমাণবিক সংখ্যা 1। সো খুবই ভালো কথা। এখানে একটু ট্রিকি কোয়েশ্চেন এবং আমার খুবই পছন্দের একটা কোয়েশ্চেন, যদিও কোয়েশ্চেনটা অনেক আগের, 15-16 সালের। অ্যামোনিয়াম আয়নে নিউট্রন সংখ্যা কত? সো অনেকে না ভুল করে প্রোটন সংখ্যা বের করে ফেলবে যে অ্যামোনিয়াম, তাহলে NH4+, ঠিক আছে না? তাহলে নাইট্রোজেনের হচ্ছে গিয়ে 7 আর 4টা হাইড্রোজেন মিলে 4, অনেকে বের করবে হচ্ছে 11, এবং ফার্স্ট অপশনটাই দেওয়া হচ্ছে 11। তো তোমরা জানি আমি মানে অনেকেই মানে ফার্স্ট অপশন 11 এই মিলে গেছে দাগাই দিবে, হ্যাঁ? বাট যেটা এখানে চেয়েছে নিউট্রন সংখ্যা, ভাই এটা তো হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা, এটা হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা, সো এটা হবে না। দেখো নাইট্রোজেন কত? নাইট্রোজেন হচ্ছে গিয়ে 7 14,
তাহলে নিউট্রন কত নাইট্রোজেনে? নাইট্রোজেনে নিউট্রন 7, ইটস ওকে। বাট হাইড্রোজেন কত ভাই? হাইড্রোজেন হচ্ছে 1 1, তার মানে 0, নিউট্রন হচ্ছে 0। এই যে এটা বাদ দিলে, তাহলে হাইড্রোজেনের কিন্তু কোনো নিউট্রন নাই। সো দিন শেষে এখানে নাইট্রোজেন কয়টা? একটা, তার মানে আমার NH4+। তাহলে এটার জন্য 7টা নিউট্রন প্লাস 4টা হাইড্রোজেনের জন্য 4 গুণ 0, ঠিক আছে? তাহলে 7 যোগ 0, তো আমার নিউট্রন সংখ্যা হচ্ছে গিয়ে 7টা, ঠিক আছে? সো এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আব্বাও নীতি অনুসারে N+L যেটা আর কি, আব্বাও নীতি অনুসারে, সো 4D 4F 5P 6S, তাহলে এটার N+L করলে কত হবে বলো দেখি? 4 + 2, তাই না? তাহলে হচ্ছে গিয়ে 6। এটার N+L করলে 4 + 3 হচ্ছে গিয়ে 7। এটার করলে কত হয়? 5 + 2, তাহলে হচ্ছে গিয়ে 7। এটার করলে কত হয়? 6 + 0, তো 6। তাহলে 6 6 হচ্ছে গিয়ে এটা আর এটা, তাহলে 4D, যেহেতু এটার n এর মান বেশি, তাহলে এটা হবে আমার 6S। এই দুইটা হচ্ছে 7, n এর মান বেশি যার তার শক্তি বেশি, তাহলে তারপরে 4F হবে, তারপরে হচ্ছে গিয়ে 5P, ঠিক আছে? এই দুইটা সেম সেম, এটা বেশি হওয়ার কারণে এর থেকে এর বেশি, এই দুইটা সেম সেম, n এর মান এর বড়, তাই এটা হচ্ছে বেশি। তাহলে 4D 6S 4F 5P, 4D 6S। ও, ইলেকট্রন প্রবেশের ক্রম, ইলেকট্রন প্রবেশের ক্রম, ঠিক আছে? তো ইলেকট্রন প্রবেশ করবে কোথায় বলো দেখি? যার শক্তি কম ইলেকট্রন সেখানে প্রবেশ করবে, ঠিক আছে? ও, আমি একটা ভুল করেছি, দাঁড়াও, কি ভুল করেছি এখানে দেখো দেখি। এই যে এখানে ভুল করেছি, এই 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 যে এই যে এই যে SPD, তাহলে 4 আর 2, তাই না? আচ্ছা, একটু লিখে ফেলো না। S এর জন্য L এর মান 0, P এর জন্য গিয়ে হচ্ছে 1, D এর জন্য হচ্ছে গিয়ে 2, F এর জন্য হচ্ছে গিয়ে 3। তাহলে ভুল করেছি হচ্ছে এইখানে, 5 + 1 হবে, এই যে P এর জন্য 1, তাহলে এটা হবে গিয়ে 6। তাহলে আমার 3টা 6, তাই না? তো 3টা 6 হইলে যার n এর মান বেশি তার শক্তি বেশি, তাহলে প্রথমে এটা শক্তি বেশি, তারপরে এটা, তারপরে এটা। তাহলে 4D এর থেকে কার শক্তি বেশি হবে? 5P, 5P এর থেকে শক্তি বেশি হবে 6S, এবং তারপরে 7 4F, ঠিক আছে? তাহলে 4D 5P 6S 4F, 4D 5P 4D 5P 6S 4F, এটা হবে উত্তর, ঠিক আছে? তো এটা একটু সাবধান আর কি, ঠিক আছে? এই যে এটা দরকার হলে লিখে নিবা আগে আগে, যে এল এর মান আর ইয়ার কোন উপশক্তি স্তরের জন্য এল এর মান কত, ওকে? আচ্ছা, ইলেকট্রন স্থানান্তরের এবং ভাগাভাগির মূলনীতি, এটা তো বাদ, মূলনীতি না, স্থানান্তরের কথা বলেছে। তো স্থানান্তরে যে স্টেবিলিটি যেখানে থাকে, মানে স্থানান্তর করবা, ঠিক আছে? সো অক্টেট নীতি অবশ্যই, তাই না? স্থানান্তর মানে কোন পরমাণু ছাড়বে, কোনটা গ্রহণ করে স্টেবল হবে, ওইটা, ঠিক আছে? আচ্ছা, এগুলা বুঝতেই পারতেছো, ঠিক আছে? এগুলা নিয়ে আসলে বলার কিছু নাই। পটাশিয়াম পাইরো অ্যান্টিমনেট K2H2SB2O7, K2H2SB2O7, জাস্ট এখানে সোডিয়াম লাগাই দিলে হয়ে যাবে সোডিয়াম পাইরো অ্যান্টিমনেট, ওকে? অরবিটালের আপেক্ষিক শক্তির ক্রম, সো তুমি এটা পারবা নিজেই, ওই যে আবার N+L দিয়ে করে ফেলতে পারবা আগেরটার মতো করে। সো দেখো দেখি, এটার N+L আবার লিখে নাও দরকার হইলে, ঠিক আছে? 0 1 2 3S P D F, ঠিক আছে? তাহলে 3 আর 2, তাহলে 5, 4 আর কত 0, তাহলে 4। সো এখানে কিন্তু এটা ভুল, ঠিক আছে? 4S, তাহলে 4 + 0, তাহলে 4। 3D কত? 3D হচ্ছে গিয়ে 3 আর 2 5, 5S কত? 5। 4P কত? 4P হচ্ছে গিয়ে 5। সো 5 যদি হয় তাহলে এটা আগে থাকার কথা, এটা পরে থাকার কথা, ঠিক আছে? কারণ n এর মান যার বেশি তার শক্তি বেশি। সো এটাও আমার এখানে ভুল হয়ে গেল। তারপরে চলো দেখি 4S, তাহলে 4 + 0 4, 3D, তাহলে 3D 3 + 2 হচ্ছে 5, 4P 4 + 1, তাহলে 5, 5 + 0, তাই না? 5 + 0 হচ্ছে 5, 4D 4 + 2, তাহলে হচ্ছে 6। সো দেখো এইটা আমার কিন্তু অ্যালাইনড আছে, আমার সবকিছু মিলায় 5 5 5 3 4 5, মানে যার n এর মান বড় তার শক্তিটা বড়, ঠিক আছে? এখানেও দেখবা কোথাও না কোথাও একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে? সো এই যে এখানে ভুল হয়েছে, দেখো 5S কত?
5s হচ্ছে 5, 4p কত? 4p হচ্ছে 5, 4d হচ্ছে গিয়ে 6। তো এই জায়গাটাতেই গড়মিল ঘটে গেছে। তো এটা তুমি এভাবে সিরিয়াল ওয়াইজ দেখবা, যেটা ভুল ওইটা বাদ, যেটা ঠিক সবগুলা চলে যাবে, ওই অনুযায়ী তুমি চলে যাবে। আচ্ছা, সো এবার আমরা এই অধ্যায় থেকে আসলে এগুলোই আসে ঘুরে ফিরে। ইয়াটাও দেখবা একটু যে এই লেসনার বিকারকটা ব্যবহার করা হয় কিসে? হ্যাঁ, লেসনার বিকারক, এটা একটু এক্সট্রা করে দেখে নিও। ঠিক আছে, বিকারক ব্যবহার করা হয় অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে, যেখানে হচ্ছে K2Hg I4, ঠিক আছে, K2Hg2I4, ঠিক আছে, ঠিক আছে, এটা একটু দেখে নিও। আচ্ছা, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন, খুবই সহজ একটা অধ্যায়, হ্যাঁ, এবং এই অধ্যায়টা অনেক মজার। চলো, এর কোন নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস, তাহলে দেখো তো দেখি, 10, 8 এ 18, 18 কার? হায় হায়, এত সহজ! হ্যাঁ, হিলিয়াম, হিনি আর করিম, তাই না? হিনি আর করিম, তাই না? তাহলে এখানে কথা হচ্ছে 2, এটা হচ্ছে গিয়ে 10, এটা হচ্ছে গিয়ে 18, এটা হচ্ছে গিয়ে 36। তাহলে আমার 18 কার? 18 হচ্ছে গিয়ে আর্গনের, তাই না? তাহলে উত্তর হচ্ছে আর্গন। আচ্ছা, হ্যালোজেন সমূহের ইলেকট্রন আসক্তি। সো হ্যালোজেন সমূহের আচ্ছা, ইলেকট্রন আসক্তি বলো, আয়নীকরণ শক্তি বলো, তড়িৎ ঋণাত্মকতা বলো, এটা যেটা হয়, ঠিক আছে, এই দিকে কি হয়? বাড়ে, আবার নিচ থেকে উপরেও বাড়ে, ঠিক আছে। ই ত, আইত মানে হচ্ছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে নিচ থেকে উপরে বাড়ে, সো নিচ থেকে উপরে বাড়ে মানে উপর থেকে নিচে কি হবে? কমে। উপর থেকে নিচে কি হবে বলো? কমে, নাকি? এটা তো হওয়ার কথা। আচ্ছা, খুবই ভালো কথা। তাহলে দেখো ভাই, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো হওয়ার কথা হচ্ছে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে গিয়ে হচ্ছে ব্রোমিন, তারপরে হচ্ছে গিয়ে আয়োডিন। এটা হওয়ার কথা ইলেকট্রন আসক্তি। বাট ফ্লোরিনের চার্জ ডেনসিটি এতটাই বেশি ইলেকট্রন ডেনসিটি, যে ও আর ইলেকট্রন নিতেই চায় না। ঠিক আছে, সো যেটা হয়ে যায়, এই দুইটা খালি ইন্টারচেঞ্জ করে। ঠিক আছে, ক্লোরিন, তারপরে ফ্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হচ্ছে গিয়ে আয়োডিন। সো এটা অনেকবার আসে এই ইলেকট্রন আসক্তির ব্যতিক্রমের ক্রমটা। তাহলে দেখো, এই যে দেখো, ফ্লোরিনের থেকে ক্লোরিনের বেশি, আবার ব্রোমিনের থেকে গিয়ে ক্লোরিনের বেশি। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমার বিষয়। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মানে মাঝখানে ক্লোরিনটা আর কি, মানে এটা জাস্ট এরকম ছিল, এটা জাস্ট এরকম হয়ে যাবে, বাকি তো ঠিকই আছে। হ্যাঁ, এটা জাস্ট এরকম হয়ে গেলেই ইটস ওকে, ডান। আচ্ছা, চলো, নিচের কোনটি অবস্থান্তর মৌল? সো অবস্থান্তর মৌল হচ্ছে গিয়ে নিকেল, দেখবা, ঠিক আছে, ওই যে জেনারেলি দেখবা যে হচ্ছে এগুলোর ভিতরে থাকবে স্ক্যান্ডিয়াম, Sc, Ti, ভি, Cr, Mn, Fe, Co, Ni, Cu, Zn। তো এইটা আর এইটা, এই দুইটা হচ্ছে গিয়ে অবস্থান্তর না। ঠিক আছে, অল আর্থ মানে প্রত্যেকটাই হচ্ছে গিয়ে ডি ব্লক, সবাই হচ্ছে ডি ব্লক জিঙ্ক পর্যন্ত, বাট শুধু এত দূর হচ্ছে গিয়ে ট্রানজিশন, মানে হচ্ছে অবস্থান্তর মৌল। ঠিক আছে, এত দূরই কি শুধু ট্রানজিশন এলিমেন্ট, কপার পর্যন্ত। ওকে, আচ্ছা, নিচের কোন যৌগটি একটি জটিল যৌগ? দেখে বোঝা যাচ্ছে এটা জটিল যৌগ। ঠিক আছে, আচ্ছা, প্যাকেট দিয়ে আছে। আচ্ছা, তারপরে চলো, মানে জেনারেলি দেখবো যে ব্র্যাকেটের মধ্যে আছে, আবার এগুলা না। ঠিক আছে, যে ডায়ামিন, ঠিক আছে, লিগ্যান্ড টাইপের থাকতে হবে। ঠিক আছে, যেমন এই অ্যামোনিয়ার কি আছে, দুইটা মুক্ত জোট টাইপের ইলেকট্রন আছে, তো লিগ্যান্ড যেগুলোতে থাকে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি। আচ্ছা, তো তড়িৎ ঋণাত্মকতার মান বেশি হয় হ্যালোজেন গুলোর জেনারেলি। ঠিক আছে, হ্যালোজেন গুলো। তো হ্যালোজেনের ইলেকট্রন বিন্যাস কোনটা বলো দেখি ভাই? এই যে এটা NH2 NP5, তাই না? হ্যালোজেন করে দেখতে পারো। ফ্লোরিনের, যেমন ফ্লোরিন কত বলো দেখি? ফ্লোরিন হচ্ছে গিয়ে 9। তো ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু সব থেকে বেশি পুরো তোমার এই পর্যায় সারণীর মধ্যে 4.0। তাহলে ফ্লোরিন কত হবে? 1s2 2s2 2p5। সো দেখো, NH2 NP5, ঠিক আছে। তো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হ্যাঁ, এগুলোই জেনারেলি বেশি হয়। অক্সিজেনেরও বেশি, বাট অক্সিজেনের থেকেও তো ফ্লোরিনের বেশি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। sp2 সংকরায়ন প্রদর্শন করে, ঠিক আছে।
sp2 সংকরায়ন প্রদর্শন করে। সো দেখো সংকরায়ন বের করার আসলে অনেক রকমের পদ্ধতি আছে। সংকরায়ন বের করার অনেক রকমের পদ্ধতি আছে এবং সংকরায়ন তোমাদের একটা না একটা দিবেই দিবে। হ্যাঁ, মানে এটা একদমই অবভিয়াস যে একটা না একটা সংকরায়ন দিবে। সো এই জৈব যৌগ টাইপের যদি আমি বলি, তাহলে এগুলোতে তুমি সংকরায়ন মনে রাখবা, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হইলে সংকরায়ন হয় হচ্ছে sp3, কার্বন কার্বন ডাবল বন্ড হইলে সংকরায়ন হয় হচ্ছে sp2, আর যদি কার্বন কার্বন ট্রিপল বন্ড হয় তাহলে সংকরায়ন কি হবে বলো? সংকরায়ন হবে হচ্ছে sp। যদি কখনো ডাবল এরকম পাও, ঠিক আছে, তাহলে এটারও হবে হচ্ছে গিয়ে sp। ঠিক আছে, এই যে দুই পাশে যদি তুমি কখনো ডাবল বন্ড পাও। ওকে, সো দেখো এটা হচ্ছে CH4 মানে সবগুলো সিঙ্গেল বন্ড, C2H4, সো এটা আসলে তোমার হচ্ছে অ্যালকিন, তাহলে এখানে ডাবল বন্ড আছে, তাই না? তাহলে এইটা হবে আমার কি, হ্যাঁ, sp2। আমি একটু যদি ফর্মুলাগুলো লিখে দেই, এটা হবে CnH2n+2, এটা হবে কি CnH2n, আর এটা হবে গিয়ে CnH2n-2, মানে কার্বন নাম্বার যতগুলো, হাইড্রোজেন নাম্বার যদি তার ডাবল সংখ্যক থাকে, সেই যৌগগুলোতে আমরা বুঝে ফেলবো যে sp2 টাইপের সংকরায়ন রয়েছে। ঠিক আছে, যদিও এটা ভ্যারি করে। ঠিক আছে, যেমন আমি তোমাকে একটা দেখাই, মানে এত সহজ কোশ্চেন তো দিয়েছে, একটু কঠিন যদি দেয় কখনো, হ্যাঁ, মনে করো এরকম যৌগ দিয়েছে CH2 ডাবল বন্ড CH বন্ড CH3, এখানে তোমাকে বলেছে 1 2 3, এখন তোমাকে বললো যে এই তিনটা কার্বনের কোনটাই কোন ধরনের সংকরায়ন। ঠিক আছে, তো দেখো খুবই ইজি। হ্যাঁ, দেখো তো ভাই, এইটার সাথে ডাবল বন্ড সামহাও যুক্ত আছে না? আছে, তাহলে এটার সংকরায়ন হবে, ডাবল বন্ড থাকলে কি হবে বলেছি? sp2। এইটার সাথে ডাবল বন্ড সামহাও যুক্ত না? যুক্ত, তাহলে কত হবে? sp2। এইটার সাথে কি সামহাও কোনো ডাবল বা ট্রিপল বন্ড যুক্ত আছে? নাই। ঠিক আছে, তাহলে এটা সংকরায়ন হবে গিয়ে sp3। বুঝাতে পারছি আমি? হ্যাঁ, আশা করি আমি বুঝাইতে পারছি। ঠিক আছে, তো এই গেল হচ্ছে কি বলতো ভাই, এগুলো গেল হচ্ছে কিসের সংকরায়ন বলো? হ্যাঁ, এগুলো গেল হচ্ছে নরমালি জৈব যৌগগুলোর সংকরণ। জৈব যৌগ বাদে যদি থাকে, যেমন মনে করো তোমাকে এখন বলছে যে এইটার সংকরায়ন বলো। ঠিক আছে, জটিল যৌগ Fe4-। তো দেখো ভাই, প্রথমে তোমাকে বুঝতে হবে স্ট্রং লিগ্যান্ড, উইক লিগ্যান্ড। তো কিছু লিগ্যান্ড মনে রাখো যেগুলো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, CO, ঠিক আছে, Cn-NH3, এগুলো হচ্ছে স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ড। ওকে, আর মনে করা হচ্ছে H2O, ঠিক আছে, Cl-, এরা হচ্ছে উইক লিগ্যান্ড। ওকে, এখন কথা হচ্ছে 6টা আছে না, দেখো 6টা। হ্যাঁ, সো আমরা নাম্বারিং পড়েছি, যদি আমরা মনে রাখবো, যদি আমি কখনো যে কোনো ক্ষেত্রে n=2 হইলে আমরা বলবো sp, n=3 হইলে আমরা বলবো হচ্ছে sp2, n=4 হইলে আমরা বলবো sp3, n=5 হইলে আমরা বলবো হচ্ছে sp3d অথবা dsp3। ঠিক আছে, 6 হইলে আমরা বলবো sp3d2 অথবা আমরা বলবো d2sp3, আর যদি 7 হয় তাহলে আমরা বলবো sp3d3। এখন তোমাকে আমি কিছু যৌগ লিখেই দেই যে এইগুলোর মধ্যে কমন আসতে পারে। হ্যাঁ, যেমন sp এর ক্ষেত্রে মনে রাখবা ভাই BeCl2, ঠিক আছে, বা CO2, কার্বন ডাইঅক্সাইড, বা হচ্ছে SO2, sp SO2, না SO2 হচ্ছে 6 থেকে 4 বাদ দিলে হচ্ছে 2 মানে হচ্ছে 1, না এটা sp2 হবে, এটা বাদ। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে ধরো C2H2, C2H2 মানে হচ্ছে ইথাইন। তো এগুলো মানে ট্রিপল বন্ডওয়ালা কার্বন হাইড্রোজেনের মধ্যে এটা কার্বন কার্বনের, আর এগুলো হচ্ছে sp সংকরায়ন, যার আকার আকৃতি আবার হয় কি বলতো ভাই, বন্ধন কোণ হয় হচ্ছে 180 ডিগ্রি এবং শেপ হয় হচ্ছে সরল রৈখিক, লিনিয়ার। ওকে, সো এটা একটা ইস্যু গেল। sp2 দেখবা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে sp2টা হচ্ছে ধরো BCl3 বা SO2, ঠিক আছে, তারপরে হচ্ছে C2H4, তারপরে হচ্ছে ধরো বেনজিন। বেনজিন মানে কি ভাই? বেনজিন মানে হচ্ছে C6H6। ঠিক আছে, এগুলোতে জেনারেলি
sp2 সংকরণটা রয়েছে, এখানে বন্ধন কোণ হয় হচ্ছে কি 120 ডিগ্রি এবং এটা হয় হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকার। বাংলায় লিখে দেই, তাছাড়া আবার তোমরা গুলিয়ে ফেলবা। সমতলীয় ত্রিভুজ আকার, ত্রিভুজ আকার। তারপরে হচ্ছে গিয়ে ভাই sp3। সো sp3 তে কি কি হইতে পারে ভাই? অনেক হইতে পারে, ঠিক আছে। এর বেজ আমি ধরি CH4 দিয়ে, CH4 বা যে কোনো CnH2n+2 এই টাইপের যৌগ, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে H2O, হ্যাঁ, NH3 অ্যামোনিয়া। তারপরে হচ্ছে লিখো দেখি, অ্যামোনিয়ার পরে H2S, ঠিক আছে। তারপরে মনে করা হচ্ছে NH4+ আয়ন, ওকে, NH4+ আয়ন। তারপরে কি হইতে পারে? PH3 হইতে পারে, PH3 হইতে পারে, ঠিক আছে। NF3 হইতে পারে, NF3, এগুলো হইতে পারে। আচ্ছা, এখন দেখো এইটাতে বন্ধন কোণটা একটু মনে রাখবা, 109.5 ডিগ্রি। এখানে এখানে বন্ধন কোণ অনেক ভ্যারি করে, ঠিক আছে। পানিতে বন্ধন কোণ হচ্ছে 104.5 ডিগ্রি, অ্যামোনিয়াতে বন্ধন কোণ হচ্ছে 107 ডিগ্রি, H2S এ বন্ধন কোণ হচ্ছে 92 ডিগ্রি, NH4+ এ বন্ধন কোণ হচ্ছে গিয়ে আবারও সেই 109.5 ডিগ্রি, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবং এদের আকৃতিটা হচ্ছে হয় চতুস্তলকীয় হয়, না তো বিকৃত চতুস্তলকীয় হয়, বা সামথিং মানে এরকম টাইপের কাছাকাছি হয়। sp3d বা dsp3, এখানে মনে রাখবা এগুলো হচ্ছে PCl5 একটা আছে, বা FeCO5 এটা হইতে পারে, ঠিক আছে, বা FeCl5 হইতে পারে, FeCl5 হইতে পারে, FeH2O5 হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এই হইতে পারে, হ্যাঁ, এগুলো। তো এখন কথা হচ্ছে যে ভাই যদি আমার কখন sp3d আর কখন dsp3, ডি আগে আসে হচ্ছে স্ট্রং লিগ্যান্ডের ক্ষেত্রে। স্ট্রং লিগ্যান্ড হইলে ডি আগে আসবে। এটা যেমন স্ট্রং লিগ্যান্ড, তাহলে এটার সংকরায়ন কি হবে ভাই? dsp3। আর এটা উইক লিগ্যান্ড, তাহলে এর সংকরায়ন কি হবে ভাই? sp3d, ঠিক আছে। ওই যে স্ট্রং উইক এখানে দেওয়া আছে। তারপরে দেখো ভাই sp3d2, sp3d2 তে দেখবা হচ্ছে sf6 আসে, ঠিক আছে। তারপরে xef4 আসে, তাই না, xef4। ও এটাতে আবার জেনন ডাইফ্লোরাইড এটাও চলে আসে, xef2 জেনন ডাইফ্লোরাইড। 8 - 6 তাহলে হচ্ছে 3, 8 - 3, 3 আর 2, হ্যাঁ 5, ঠিক আছে, sp3d2। ওকে, তারপরে এখানে মনে করো 6 লিগ্যান্ড বিশিষ্ট FeCN6, ঠিক আছে, টাইপের যৌগগুলো 4- বা 3- যেটাই বলো না কেন, বা FeH2O, ঠিক আছে, 6, 2+। তো দেখো স্ট্রং লিগ্যান্ড হইলে D2sp3, উইক লিগ্যান্ড হইলে sp3d2, ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দেখবা হচ্ছে IF7 এই টাইপের যৌগগুলো, IF7 এগুলোর আকৃতি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আকৃতি হবে হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড, ত্রিকোণাকার দ্বিপিরামিড। এবং বন্ধন কোণ হচ্ছে ম্যাক্সিমাম না হয় 90 ডিগ্রি হবে, আর 120 ডিগ্রি। 90 ডিগ্রি হচ্ছে উপরগুলোর মধ্যে, আর 120 হচ্ছে যে ত্রিভুজের মধ্যে, ঠিক আছে। এগুলো হচ্ছে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, sp3d2 বা d2sp3 অষ্টতলকীয়। আর এখানে বন্ধন কোণ হবে হচ্ছে কত হবে বলো তো? 90 ডিগ্রি, 90, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে বিষয়। ওকে, সো এর মধ্যেই দেখবা যে কিছু না কিছু আসবে, চলে আসবে, হ্যাঁ, এর মধ্য থেকেই কমন আসবে। হ্যাঁ, আচ্ছা, NH4+ এ কত হবে? 109.5 ডিগ্রি। এই যে দেখো NH4+, 109.5 ডিগ্রি, ওকে। আচ্ছা, পটাশিয়াম মৌলটি কোন গ্রুপে অন্তর্ভুক্ত? ক্ষার ধাতু, এটা কি বলা লাগে? আচ্ছা, ইথিলিন অণুতে সংকরিত এবং অসংকরিত অরবিট। আচ্ছা, সংকরিত অরবিটাল গুলো এবং অসংকরিত অরবিটাল গুলোর মধ্যে অ্যাঙ্গেল থাকে হচ্ছে 90 ডিগ্রি। ধরো সংকরিত অরবিটাল যদি এরকম থাকে, ঠিক আছে, তো অসংকরিত অরবিটাল থাকে হচ্ছে এরকম, ঠিক আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে। যেমন তাহলে 90 ডিগ্রি, এখানে এত বোঝা কিছু নাই, খালি মনে রাখবা সংকরিত অসংকরিত হইলে এদের পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার টু ইচ আদার। নিচের কোনটিতে হাইড্রোজেন বন্ধন? হাইড্রোজেন বন্ধন থাকবে হচ্ছে হাইড্রোজেনের সাথে এই বন্ধনগুলো করতে পারে হচ্ছে তড়িৎ ঋণাত্মক কোনো মৌল, ঠিক আছে। যেমন সেটা হ্যালোজেন হইতে পারে, ঠিক আছে, বিশেষ করে ফ্লোরিন হইতে পারে, তারপরে নাইট্রোজেন হইতে পারে, অক্সিজেন হইতে পারে, এগুলো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখো দেখি, আহ হুম, এটা এটা NH3,
ঠিক আছে, NH3। ওকে, বাকিগুলো পারবে না। ওকে, কোন যৌগটিতে sp3d আছে? দেখো ওই যে আমি লিখছিলাম sp3d, ঠিক আছে, PCl5 sp3d, ঠিক আছে। আচ্ছা, তা তুমি যদি এখন করে দেখতে চাও তাও তুমি করতে পারো। কিভাবে করবে আমি তোমাকে একটু বলে ফেলি। 2-3টা ওয়ে আছে। তো প্রথম ওয়েটাই আমি বলি যে হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস চার্জ অফ ক্যাটায়ন প্লাস চার্জ অফ অ্যানায়ন, ঠিক আছে। তো ভি হচ্ছে গিয়ে ভ্যালেন্স ইলেকট্রন, মানে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, কেন্দ্রীয় পরমাণু। তো ভাই হোয়াট ইজ কেন্দ্রীয় পরমাণু বা হোয়াট ইজ সেন্ট্রাল অ্যাটম? সেন্ট্রাল অ্যাটম হচ্ছে ফসফরাসকে ঘিরে 5টা ক্লোরিন যুক্ত আছে, তার মানে ফসফরাসটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। তাহলে সেন্ট্রাল অ্যাটম ফসফরাস হচ্ছে 15 মানে হচ্ছে 2, 8, 5, তাহলে শেষ কক্ষপথে 5টা ইলেকট্রন আছে। তাহলে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে গিয়ে 5টা প্লাস এক্স কত, একযোজি মৌল সংখ্যা। একযোজি মৌল হতে পারে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, হাইড্রোজেন, এগুলো হচ্ছে একযোজি মৌল। তাহলে ক্লোরিন কয়টা আছে এখানে ভাই? ক্লোরিন আছে এখানে 5টা। কোনো অ্যানায়ন বা ক্যাটায়নের চার্জ কিন্তু এখানে নাই, তাহলে সবই 0। তাহলে 5 আর 5 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 5। তা 5 হইলে হবে কি sp3, তাই না? এবং আমরা এমনিতেও দেখে আসছি যে এটা sp3d হয়, ঠিক আছে। আচ্ছা, কোনটি পানিতে অদ্রবণীয়? হ্যাঁ, তো এর মধ্যে ফাজানের নীতিটা এখানে চলে আসে। তো এইটা আমি বলে দেই, জেনারেলি ক্যালসিয়াম ফ্লোরাইডটা পানিতে অদ্রবণীয়, মুখস্থ রাখতে পারো। বাট তারপরও ধরো তোমার কাছে আছে ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ক্যালসিয়াম আয়োডাইড। এখন দেখো এইখানে তোমার ক্যাটায়ন সবগুলো সেম, Ca2+, 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 ক্যাটায়ন তোমার সবগুলো সেম। সো ক্যাটায়ন যদি তোমার সবগুলো সেম কখনো হয়ে যায়, ক্যাটায়ন যদি তোমার কখনো সবগুলো সেম হয়ে যায়, তখন তুমি কি করতে হবে ভাই? হ্যাঁ, তাহলে তখন তোমার এখানে আয়ন হচ্ছে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড আর হচ্ছে আয়োডাইড। সো ফাজানের রুলটা আগে একটু আমি বলে আসি। ফাজানের রুলটাতে আমরা 4টা জিনিস দেখব, ঠিক আছে। আমরা আসলে মেনলি 2টা জিনিস দেখি। কি কি দেখি বলো তো ভাই? একটা দেখি হচ্ছে সাইজ, ঠিক আছে, আর একটা দেখি হচ্ছে চার্জ। চার্জ, চার্জ আর সাইজ। তো যদি ক্যাটায়ন হয়, ক্যাটায়নের মানে জেনারেলি পোলার আয়ন জিনিসটা হচ্ছে, মনে করো এখানে কোনো একটা নেগেটিভ আয়ন আছে, এখানে কোনো একটা পজিটিভ আয়ন আছে। তো যেটা হয় যে পজিটিভ আয়ন কর্তৃক যে পজিটিভ, নেগেটিভ আয়নটা একটু বড় হয়, এটা বড় হয়। তো পজিটিভ আয়ন কর্তৃক নেগেটিভ আয়নের যে বিকৃতি, মানে আকর্ষণ তো করবে, বাট নেগেটিভ আয়নটা মনে করো যে বিকৃত হয়ে হয়ে এদিকে সরে আসবে, এটাকেই বলা হচ্ছে পোলার আয়ন। মানে পজিটিভ আয়ন কর্তৃক নেগেটিভ আয়নের যে বিকৃত হওয়ার প্রবণতা, সেটাকে বলা হচ্ছে কি? পোলার আয়ন বা বিকৃত হওয়ার যে ঘটনা। সো ক্যাটায়নের যদি চার্জ বেশি হয় তাহলে এই পোলার আয়নটা বেশি হবে। ক্যাটায়নের যদি আবার সাইজটা কিনা ছোট হয়, ঠিক আছে, সাইজটা কিনা ছোট হয়, তাহলে পোলার আয়ন বেশি হবে। এটা একটা কথা। আর অ্যানায়ন যদি হয় ANION, ঠিক আছে, ANION অ্যানায়ন। তো অ্যানায়নের ক্ষেত্রে যদি আমার চার্জটা হাই হয় তাহলে কি হবে? চার্জ যদি হাই হয় তাহলে পোলার আয়ন বেশি হবে। আবার একই সাথে সাইজও যদি আমার হাই হয় তাহলে পোলার আয়নটা বেশি হবে, ঠিক আছে। তার মানে ব্যতিক্রমটা কোথায়? ব্যতিক্রমটা আমার এখানে, যে ক্যাটায়নের যদি আমার কি হয়, সাইজটা লো হয়, তখন আমার ঝামেলা, ঠিক আছে। মানে সবকিছু হাই হাই হাই, মাঝখানে একটা লো। তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এটা কেন এরকম হয়? কারণ তুমি বুঝতেই পারছো যে সাইজ যদি আমার ছোট হয় তাহলে ক্যাটায়নের উপরে যে চার্জটা সেটা বেশি ডমিনেটিং হবে। আচ্ছা, এটা একটা কথা। এখন কথা হচ্ছে যে ভাই, সাইজ আর চার্জ কোনটাকে আমি ডমিনেটিং ফ্যাক্টর হিসেবে নিব? সবসময় চার্জ হবে ডমিনেটিং ফ্যাক্টর, চার্জ হবে সবসময় ডমিনেটিং ফ্যাক্টর। ওকে, ওকে। তো দেখো এখানে আমরা যাই একটু দেখি। তো এখানে দেখো এগুলো হইলে কি হবে? এগুলো হইলে পোলার আয়ন বাড়বে। কি বাড়বে ভাই? পোলার আয়ন বাড়বে। পোলার আয়ন যদি বাড়ে তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স, সমযোজী ধর্ম, হ্যাঁ লিখে নাও, সমযোজী ধর্ম, কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স বাড়বে। ভাই কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স বাড়া মানে আয়নিক ক্যারেক্টারিস্টিক্স কি? কমে যাওয়া। তো কোন যৌগ বেশি দ্রবীভূত হয় বলো তো? আয়নিক নাকি সমযোজী? আয়নিক। তাহলে আয়নিক চরিত্র যদি কমে যায় তাহলে সলিউবিলিটি, সলিউবিলিটি কি হবে? কমে যাবে, ঠিক আছে, সলিউবিলিটি কমবে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কমে যাবে। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট কমে যাবে, কারণ আয়নিক
যৌগগুলোর মেল্টিং পয়েন্ট বয়েল্টিং পয়েন্ট কি হয়, উপরে হয়। আচ্ছা, সো এটা একটা ইস্যু, ঠিক আছে। তারপরে থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি তাপ সহনীয়তা, হ্যাঁ, স্টেবিলিটি, এটাও কি হবে, এটাও কমে যাবে। সো ফাজানের নীতি কিন্তু ছোট করে পড়াই ফেললাম, হ্যাঁ। তো ফাজানের নীতিটা কিন্তু ছোট করে পড়াই ফেললাম। এবার এখানে দেখো, সো দেখো ভাই আমার ক্যাটায়ন সবগুলো সেম, ক্যাটায়নের চার্জও সেম, ঠিক আছে। সো আমার এটাতে কোনো যায় আসে না। এখন আমার একদিকে দেখো অ্যানায়ন, মানে অ্যানায়নের সাইজ যার বড়, সাইজ কার বড়, এইটার বড়। তাহলে অ্যানায়নের সাইজ যার বড় তার কি বেশি ভাই, তার পোলার আয়ন বেশি। পোলার আয়ন বেশি হইলে সলিউবিলিটি কি হবে, কম হবে। পোলার আয়ন বেশি হইলে সলিউবিলিটি কি হবে, কম হবে। এই যে এইখানে পোলার আয়ন বেশি, তাহলে কি হবে, আয়নিক ক্যারেক্টারিস্টিক মানে কোভ্যালেন্ট ক্যারেক্টারিস্টিক্স বেশি, সলিউবিলিটি কম হওয়ার কথা, ঠিক আছে। কিন্তু এখানে জিনিসটা পাল্টে যায়, ঠিক আছে। কেমনে পাল্টায়, কেমনে পাল্টায়, পাল্টায় এমনে যে ভাই এই জিনিসটা এত ছোট, এত ছোট যে এদের মধ্যে ইন্টারঅ্যাকশনটা বেশি হয়ে এটা পানিটা দ্রবীভূত হইতে চায় না, ঠিক আছে। তো দিন শেষে আমার কিন্তু ক্যালসিয়াম ফ্লোরাইডই উত্তর হবে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, চলো তাহলে আমরা সামনে আগাই। কোন অণুর ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ, হায় হায়, ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ। সো ডাইপোল মোমেন্ট সর্বোচ্চ এই টাইপের যৌগগুলোর ক্ষেত্রে তোমাকে আগে আঁকানো শিখতে হবে, হ্যাঁ। তো আঁকানো শিখার, ও তিনটা আমার একই, সবগুলো আমার একই, দেখো তাহলে ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, আয়োডিন। তাহলে আমাকে দেখতে হবে ভাই যার তড়িৎ ঋণাত্মকতা বেশি তার ডাইপোল মোমেন্টটা বেশি হবে, কারণ ফোর্সটা বেশি হবে, বেশি জোরে ইলেকট্রনকে টানবে। বলো এখানে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, ফ্লোরিনের, তাই না। তাহলে ফ্লোরিনের ডাইপোল মোমেন্ট এখানে সর্বোচ্চ হবে। সো এখানে আমি আর বের করা লাগলো না, আমাকে ইজি করে দিয়েছে কাজটা। sp3 হাইব্রিডাইজেশন বিদ্যমান কোথায়, অ্যামোনিয়াম প্লাস আয়ন, এটা করানো হয়েছে আগে। ম্যাগনেসিয়াম ফসফেট, তাহলে ম্যাগনেসিয়াম হয় জেনারেলি Mg2 প্লাস, ফসফেট হয় গিয়ে PO4 3 মাইনাস। তাহলে Mg লিখো, PO4 লিখো, তাহলে Mg এর সাথে দাও 2, সরি Mg এর সাথে দিবা হচ্ছে 3, PO4 এর 3 দিবা ম্যাগনেসিয়ামকে, আর Mg এর যে 2 প্লাস সেটা দিবা এখানে, ঠিক আছে। তাহলে Mg3PO4 2, Mg3PO4 2। কোনটি দৈত্যাকার অণু, SiO2, কই এই যে SiO2। ইলেকট্রন আসক্তি পড়ে আসছি, ফ্লোরিনের থেকে ক্লোরিনেরটা বড় হয়ে যায়, বাকি সবগুলো সেম, তাই না। এই যে ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। চ্যালকোজেন, চ্যালকোজেন হচ্ছে গ্রুপ 17 গুলো, তাই না, এই যে এটা ছোট বাচ্চাও পারবে। তৃতীয় পর্যায়ে কোন মৌলের ইলেকট্রন আসক্তি শূন্য, ইলেকট্রন আসক্তি মানে কার শূন্য হবে, যারা হচ্ছে নিষ্ক্রিয় গ্রুপ তাদের। কোন পদার্থের ভৌত অবস্থায় এক হলেও গঠন কাঠামো ভিন্ন, ভৌত অবস্থায় গঠন কাঠামো ভিন্ন হইতে পারে কার্বনের, তাই না, হ্যাঁ, কার্বনের গঠন কাঠামো ভিন্ন হইতে পারে, হিরো, গ্রাফাইট, তাই না, ওই টাইপের হইতে পারে। আচ্ছা, নিচের কোন যৌগটি উভয়ধর্মী অক্সাইড, B2O3, B2O3, ঠিক আছে, B2O3 উভয়ধর্মী অক্সাইড। ওকে, কোন যৌগটি জলীয় দ্রবণে হাইড্রো বিশ্লেষিত হয়, মানে আদ্র বিশ্লেষিত হয় ঠিক আছে, মানে বাংলিশ করছে এখানে, হাইড্রো বিশ্লেষিত, ঠিক আছে। হয় হাইড্রোলাইসিস বলতে হইতো, না হয় আদ্র বিশ্লেষিত। মানে আমি যদি আদ্র লাইসিস বলি তখন কেমন শোনায় না, আদ্রোলাইসিস। সো এটা হবে হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়, তাই না। আচ্ছা, জ্যামিতিক আকৃতি, এটা হচ্ছে সমতলীয় বর্গাকার, হ্যাঁ, চারটা ইয়া দেখতে পাচ্ছ না, চারটা লিগ্যান্ড, তাহলে সমতলীয় বর্গাকার। অলমোস্ট লাস্ট চ্যাপ্টার বলা যায়, কারণ এরপরের চ্যাপ্টারটা তো খুবই সহজ, তো এই চ্যাপ্টারটাও খুবই সহজ। আচ্ছা, সো আমি আগের চ্যাপ্টার থেকে যদি বলি, ম্যাক্সিমাম কোয়েশ্চেন আসবে হচ্ছে শঙ্করায়ন থেকে, শঙ্করায়ন বা হচ্ছে গ্রুপ ভিত্তিক বৈশিষ্ট্য বা ফাজানের নীতি, যদি খুব কঠিন করতে চায় তাহলে ফাজানের নীতি থেকে আসতে, ঠিক আছে। আচ্ছা, রাসায়নিক পরিবর্তন, বাফার দ্রবণ। সো বাফার দ্রবণ শোনো আমি বলি, বাফারের দুই রকম দ্রবণ হতে পারে,
বাফার। একটা হইতে পারে কি অ্যাসিডিক বাফার, অ্যাসিডিক বাফার, আর একটা হইতে পারে হচ্ছে বেসিক বাফার, ক্ষারীয় বাফার। ঠিক আছে, অ্যাসিডিক বাফার, বেসিক, ক্ষারীয় বাফার। অ্যাসিডিক বাফার কি ভাই? অ্যাসিডিক বাফারটা হচ্ছে মনে রাখবা উইক অ্যাসিড, লিখো উইক অ্যাসিড প্লাস সল্ট অফ কি উইক অ্যাসিড। ঠিক আছে, যেমন CH3 COOH প্লাস CH3 COONA, এটা সল্ট, এটা অ্যাসিড। সো এটাই হয়ে গেল। এরা যদি কোনো পাত্রে মিক্স অবস্থায় থাকে এবং দুইটাই যদি প্রেজেন্ট থাকতে হবে, মানে একটা থাকবে একটা থাকবে না এমন হবে না। ঠিক আছে, তখন এটা বুঝতে হবে বাফার সলিউশন হিসেবে কাজ করবে। বেসিক বাফার সেম, উইক বেস প্লাস সল্ট অফ দ্যাট উইক বেস, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl। ওকে, তাহলে বলো বাফার দ্রবণ কোনটা? সো দেখো এগুলো তো স্ট্রং, এটা বাদ, স্ট্রং বাদ। ঠিক আছে, এখন লবণ দেখো এইটা, এই, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলো কেসি এর একক কি হবে? সো কেসি এর একক শোনো আমি বলি, কেসি এর এককটা শুধু মনে রাখবা। কেসি এর একক হবে মোল পার লিটার, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন, ডেল এন। তো ডেল এন মানে হচ্ছে এন প্রোডাক্ট মাইনাস এন রিঅ্যাক্টেন্ট। তাহলে এখানে ডেল এন কত বলো দেখি? প্রোডাক্টে হচ্ছে 2 মাইনাস রিঅ্যাক্টেন্টে হচ্ছে 3 আর একে 4, 2 মাইনাস 4 করলে হচ্ছে -2। তাহলে এখানে কত হবে? মোল পার লিটার টু দি পাওয়ার হচ্ছে গিয়ে -2। তাহলে মোল, আর এটা ইয়া করলে হয়ে যাবে হচ্ছে 2। ঠিক আছে, তাহলে কোনটা হয় বলো তো? প্রথমটা, তাই না? এইটা। ঠিক আছে, হইলো তাহলে। আর কেপি এর একক হয় হচ্ছে, কেপি এর এককটা মনে রাখবা এটিএম টু দি পাওয়ার হচ্ছে ডেল এন। তাহলে এই বিক্রিয়ার জন্য কেপি এর একক কি হবে? কেপি এর একক হবে এটিএম টু দি পাওয়ার -2। সো এই বিক্রিয়া, যে কোনো বিক্রিয়ার জন্য তুমি চাইলে এখন কেপি কেসি এর একক বের করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এটা হচ্ছে হেন্ডারসন হেসেলবাখ সমীকরণ দেওয়া হবে। এখানে দেখো অ্যামোনিয়া এবং সাথে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, তার মানে ক্ষার আছে, আর ক্ষারের সাথে ক্ষারের লবণ আছে। ঠিক আছে, তাহলে এটা আমার হচ্ছে ক্ষারীয় বাফার। তো ক্ষারীয় বাফারের ক্ষেত্রে মানে হ্যান্ডারসন হেসেলবাখ ইকুয়েশন, ঠিক আছে, HHB, ঠিক আছে, ইকুয়েশন। তাহলে এটা হচ্ছে PH ইকুয়াল টু PKA প্লাস লগ N অফ সল্ট ডিভাইডেড বাই N অফ অ্যাসিড। আর POH যদি হয় তাহলে POH ইকুয়াল টু হচ্ছে PKB প্লাস লগ N অফ সল্ট ডিভাইডেড বাই N অফ বেস। তাহলে আমি POH টা বের করতে পারি এখান থেকে। POH ইকুয়াল টু PKB, দেখো আমার 4 দেওয়াই আছে, তাহলে PKB হচ্ছে 4 প্লাস লগ অফ N অফ সল্ট, তাহলে 0.5। তো S ইন্টু ভি মনে রাখবা আর কি। ঠিক আছে, N মানে কি? N মানে হচ্ছে S ইন্টু ভি। তো ভিটা আমার আসলে কাটাকাটি থেকে যাবে, তো এস থাকতেছে এখানে আর কি। ঠিক আছে, তো আমি এটা বসাই দিলাম সরাসরি, মানে এই যে NS ইকুয়াল টু হচ্ছে VS ইন্টু S অফ S। ঠিক আছে, এভাবে। ঠিক আছে, এইটা তাহলে আমার যেটা ভিটা কাটাকাটি হয়ে যাবে দুইটার সাথে। ঠিক আছে, আচ্ছা, NB হবে, বেস হচ্ছে 0.5। এটা কাটা থাকে লগ অন, লগ অন মানে হচ্ছে গিয়ে 0। লগ অন মানে কত? 0 না? বলো, লগ অন মানে লগ 1 0। তো লগ 1 0 মানে এই পুরো টার্মটা হচ্ছে 0, তার মানে থাকে হচ্ছে গিয়ে 4। ওকে, 4। ওকে, তাহলে এই আল্লাহ, সরি সরি সরি, এই এভাবেই তো চলে যাবে মার্কটা, এভাবেই তো মার্ক চলে যাবে। পিএইচ পিওএইচ বের হইছে, আমার তো চেয়েছে পিএইচ। এটা যদি তুমি ডি দাগায় দাও, পরে কষ্টে দুঃখে যখন আবার দেখবা হাই হাই দাগাই ফেলছি, কিছু তো আর করার নাই, আমি তো মুছে ফেললাম এমনি। ঠিক আছে, আমি আবার দিচ্ছি,
ঠিক আছে? আমি আবার মুছে ফেলতেছি। আমি ১০০ বার করতে পারবো কিন্তু তুমি তো আর পারবা না। তোমাকে একটু সাবধান থাকতে হবে। ঠিক আছে? আমি সাবধান থাকি না থাকি তোমাকে সাবধান থাকতে হবে। POH হচ্ছে ৪। তাহলে pH কত হবে? pH হচ্ছে গিয়ে 10 ঠিক আছে? pH হচ্ছে 10 আচ্ছা। জলীয় দ্রবণে OH মাইনাস প্রদান করবে এগুলো তো হচ্ছে ক্ষারক। এগুলো ক্ষারক, এগুলো দিবে না। এটা দিবে অ্যামোনিয়াম। ঠিক আছে? পানীয় জল। পানীয় জল এটা মনে রাখবা। ঠিক আছে? 6.5 থেকে 8.5 মুখস্থ। কিচ্ছু করার নাই। আ শক্তিশালী অ্যাসিড কোনটা? হুম। তো এটা তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে করে ফেলতে হবে। খুবই ইজি। ঠিক আছে? করে ফেলো তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, তারটা বেশি। কোন কার তড়িৎ ক্লোরিনের। ঠিক আছে? ৫, ২ কত গুণ বেশি? তো কত গুণ বেশি এটা মনে রাখবা এভাবে 10 টু দি পাওয়ার 5 মাইনাস 2 তাহলে 10 টু দি পাওয়ার 3 তার মানে ১০০০ গুণ বেশি অম্লীয়। ঠিক আছে? ১০০০ গুণ বেশি অম্লীয়। নট ৩ গুণ বেশি অম্লীয়। 10 টু দি পাওয়ার 3 ওকে? পিকেডব্লিউ পানির পিকেডব্লিউ কেডব্লিউ কত? 10 টু দি পাওয়ার মাইনাস 14 না? হ্যাঁ? না কত? বলো। কেআইপি যেটা সেটা তো হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 14 এখন ওটা অনুযায়ী দেখতে হবে 10 টু দি পাওয়ার মাইনাস 14 হলে 14 10 টু দি পাওয়ার মাইনাস 7 হলে 7 পানির কেডব্লিউ কেডব্লিউ ইকুয়াল টু কে ইনটু কেবি ঠিক আছে সর্বাধিক বিয়োজন এটা হচ্ছে দেখো যে যারা হচ্ছে উইক গুলোর হচ্ছে বিয়োজন মাত্রাটা ডিপেন্ড করবে হচ্ছে লঘু অসীম লঘুতায় বিয়োজন মাত্রা হচ্ছে সর্বোচ্চ অসীম লঘুতায় দুর্বলগুলো সবলের মতো আচরণ করে তো তাহলে যার ঘনমাত্রা কম তার বিয়োজনটা বেশি হবে তাহলে ঘনমাত্রা সব থেকে কম কার 10 টু দি পাওয়ার মাইনাস 5 অটো প্রভাবক ঠিক আছে অটো প্রভাবক কোনটা হবে বলো হ্যাঁ H3PO4 না কোনটা হবে আমার তো মনে হচ্ছে কোনটা হবে বলো তুমি একটু ভাবো আমার তো মনে হচ্ছে Na2S2SO3 হবে তোমার কি মনে হচ্ছে বলো হ্যাঁ নাকি ওটা প্রভাবক বিষ সো পড়ছো না KMnO4 Mn2 প্লাস স্বপ্রভাবক অটো প্রভাবক ঠিক আছে Mn2 প্লাস আর কি অটো প্রভাবক হিসেবে কাজ করে এটা আর করে দিচ্ছি না ঠিক আছে এটা এমনিতেই তোমরা পারবা ঠিক আছে ওই যে পিএইচ ঠিক আছে তাহলে পিএইচ হচ্ছে দেখো CH3COOH এটা ভাঙলে হবে হচ্ছে CH3COO মাইনাস H প্লাস তাহলে এটা যত এটা যদি সি হয় তাহলে এটা হবে প্রথমে তো হচ্ছে 0 0 তাহলে এটা হচ্ছে গিয়ে 1 মাইনাস আলফা ইন্টু সি তারপর এটা হবে আলফা সি এটা হবে গিয়ে আলফা সি তাই না তাহলে আলফা কত 0.15 তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা কত এইচ প্লাসের ঘনমাত্রা হচ্ছে গিয়ে আলফা ইন্টু সি আলফা হচ্ছে 0.15 আর সি হচ্ছে 0.001 তাহলে পিএইচ হবে গিয়ে হচ্ছে মাইনাস লগ অফ 0.15 ইন্টু 0.0001 ঠিক আছে না ঠিক আছে তাহলে এটা করলে কত হবে আমার কাছে ক্যালকুলেটর আছে আমি ক্যালকুলেটর দিয়ে করে নেবো তুমি মুখে মুখে করো ঠিক আছে কেন যে এগুলো ক্যালকুলেটর ছাড়া দেয় হ্যাঁ 3.82 3.8 ওকে 3.82 ওকে এই কি বিক্রিয়া তাপ ডেল্টা এইচ এর মান পজিটিভ আসছে এখানে তো পজিটিভ মানে কি তাপ হারি বিক্রিয়া তো তাপ হারি বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াইতে হবে ঠিক আছে আর উচ্চ চাপ দিলেও এখানে n ইকুয়াল টু 3 মোল আছে এখানে n ইকুয়াল টু 2 মোল আছে তাহলে উচ্চ চাপ দিলেও হবে তাহলে উচ্চ তাপমাত্রা উচ্চ চাপ ঠিক আছে উচ্চ তাপমাত্রা ঠিক আছে আমি ডেল্টা এইচ এর ভ্যালু দেখে অ্যান্সারটা দিব হুম ওকে
10 গুণ করা হলো, 10 গুণ লঘু করা হলে পিএইচ এর মান বাড়বে, লঘু করলে পিএইচ এর মান কি হবে? বাড়বে, কারণ পিএইচ কম মানে বেশি অ্যাসিডিক, পিএইচ বেশি মানে কম অ্যাসিডিক, তাই না? তাহলে 10 গুণ করলে 1 করে বাড়বে। ওই যে যখন আমাদের 3 কমেছিল তখন আমরা 1000 গুণ বলেছিলাম 10 টু দি পাওয়ার করে, তাহলে এবার বলেই দিয়েছে 10 মানে 10 টু দি পাওয়ার 1 গুণ বেড়েছে 1, তাহলে 1। এখন 1 কি এটার সাথে যোগ হবে নাকি মানে বিয়োগ হবে? বলেছে লঘু করা হয়েছে, তো লঘু করা হইলে পিএইচ অ্যাসিডিটি কি হবে? কমবে, কমা মানে পিএইচ বাড়া। আচ্ছা, এই সেম অক্সি অ্যাসিড যার হচ্ছে কেন্দ্রীয় মৌলে জারণ মান বেশি, তাই না? ওকে, ওকে। -6 +5 -4 +3 +1, সো এটা তো ঠিকই আছে, বাট হ্যাঁ, ঠিকই আছে। ওকে, ডান, হ্যাঁ? আচ্ছা, বাকিগুলোতে অর্ডার সেম নাই। চাপের প্রভাব, এইদিকে কয় মোল? n = 1 মোল, এদিকে n = 2 মোল। তাহলে চাপ যদি বাড়ানো হয়, চাপ প্রয়োগ করা হলে চাপটা লাগবে যেখানে মোল সংখ্যা বেশি, এদিকে লাগলে বিক্রিয়া দৌড়াবে এদিকে, তাহলে বিক্রিয়াটি পেছনের দিকে অগ্রসর হবে। ঠিক আছে? পেছনের দিকে অগ্রসর হবে। 1 মোল কঠিন পদার্থ যে তাপ শোষণ করে সরাসরি গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় তাকে বলা হয়, বলো কি? হুম? কঠিন পদার্থ কি সরাসরি গ্যাসীয়তে চলে যাচ্ছে, তাহলে কি হবে? ঊর্ধ্বপাতন, এনথালপি ঊর্ধ্বপাতিত হচ্ছে। ঠিক আছে? মিথেনের অসম্পূর্ণ দহনে যেটি তৈরি হবে কার্বন মনোক্সাইড। অসম্পূর্ণ দহন মানে কার্বন মনোক্সাইড। কইরো এটা। অতিরিক্ত অম্লতার জন্য কোনো ক্ষার লাগবে। ক্ষার কোনটা? না, ক্যালসিয়ামই দিতে হয়, কারণ মাটিতেও ক্যালসিয়াম থাকে, তো সোডিয়াম হাইড্রোক্সাইড গুলো আমরা দেই না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডই দেই। কর্মমুখী রসায়ন দুনিয়ার সব থেকে সহজ একটা অধ্যায়। চলো ঘাট করে উত্তর মারবো। স্টার্চকে মল্টোজে পরিণত করতে কোন এনজাইম ব্যবহার করা হয়? ঠিক আছে, তো এই জায়গাটায় হচ্ছে স্টার্চকে তুমি মল্টোজে পরিণত করছো। ঠিক আছে, সো এখানে দেখো, মানে তোমার কাছে এখন মনে হইতে পারে যে স্টার্চকে আমি পরিণত করছি কিসে? মল্টোজে, তাহলে আমার এনজাইম দিব আমি হচ্ছে মল্টেজ, নাকি? হ্যাঁ, এনজাইম দিব মল্টেজ, মনে হচ্ছে না? বাট আমি কোন এনজাইম দিব বলো? বাট দিন শেষে ভাই আমি তো যেটাকে করি ভাঙি সেটাকে নিতে হয়, এজ মানে ভাঙার এনজাইম। এখন তুমি মানে মল্টোজকে তো ভাঙছো না, ভাঙছো স্টার্চকে, তাহলে ডায়াস্টেজ। ওকে, কলয়েড কোন ধরনের? কলয়েড হচ্ছে শূন্য মাত্রিক ন্যানোকণা, ঠিক আছে? সুক্রোজের রাসায়নিক, দাগাই দিতে হবে, শূন্য মাত্রিক ন্যানোকণা, অনেকবার আসে, এটা এবারও আসতে পারে, দেখে নিও। সুক্রোজের রাসায়নিক সংকেত এটা, গ্লুকোজ এর সাথে হচ্ছে ফ্রুক্টোজ, সুক্রোজটা হচ্ছে চিনি টাইপের, ঠিক আছে? C12H22OLF। চিনিকে গাজন করলে কি উৎপাদিত হবে বলো? ইথানল তো উৎপন্ন হবেই, তার সাথে কি অক্সিজেন নাকি কার্বন ডাই অক্সাইড? তোমরাই বলো, গাজন করলে কি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হওয়ার কোনো চান্স আছে? মানে তোমাদের কাছে কি মনে হয়? হ্যাঁ, গাজন করলে কার্বন ডাই অক্সাইড হওয়ারই চান্স আছে, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড ও কিলেটিং এজেন্ট, ইডিটিএ। খাদ্যদ্রব্য পচনে অন্যতম সহায়ক হচ্ছে অক্সিজেন, অক্সিজেন এর কারণেই খাদ্যদ্রব্য পচনশীল হয়, ঠিক আছে? আচ্ছা, নিরাপদ খাদ্য সংরক্ষক, প্রাকৃতিক তো বলে না, নিরাপদ বলেছে। সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। প্রাকৃতিক হচ্ছে লবণ বা চিনি টাইপের যদি থাকে, লবণ সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? এনজাইম সুক্রোজকে আদ্র বিশ্লিত করে, যে সুক্রোজ থেকে এটা হচ্ছে ইনভার্টেজ লাগে আমার, ঠিক আছে? ইনভার্টেজ দিলে ওই যে ইনভার্ট চিনিতে পরিণত হয়, ফ্রুক্টোজ আর গ্লুকোজকে বলা হয় হচ্ছে ইনভার্ট সুগার। গ্লুকোজ অ্যালকোহলে পরিণত হয় কোন এনজাইম দ্বারা? তো এখানে তো হবে হচ্ছে জাইমেজ, গ্লুকোজকে অ্যালকোহলে পরিণত করে। আর এনজাইমের প্রভাবে চিনি আদ্র বিশ্লেষিত হয়ে ওই যে আবার ইনভার্টেজ
ইনভার্টেস। সো এই হচ্ছে আমাদের ওভারঅল সিকিউ এমসিকিউ আরকি। তো আসলে দেখো মানে তোমাদেরকে এই মুহূর্তে ধরে করানোর কিছু নেই। যেটা করতে হবে, যে টাইপের গুলো দেখলা, এই টাইপ থেকে এখন তোমাকে নিজে খুঁজে প্র্যাকটিস করতে হবে। কেমন টাইপ আসতে পারে। নিজে একটু বসতে হবে। এই কারো ক্লাস দিয়েই কিন্তু তুমি চান্স পাবা না। এটা মনে রাখো। হ্যাঁ? তুমি যেকোনো যারা চান্স পাইছে তুমি জিজ্ঞেস করে দেখো যে, "ভাই শুধুমাত্র তাদের ক্লাস করেই কি আপনি চান্স পেয়েছেন? নিজে কি পড়েননি?" এটা খালি বলে দেখো কি পরিমাণ খ্যাপা খেপবে। বলবে, "আরে আমি নিজে পড়ে চান্স পাইছি। ক্লাস তো করছি। ক্লাস থেকে শিখে নিজে করা লাগে।" সো আমার এই ক্লাস করার পরে তুমি যদি নিজে কিছুক্ষণ প্র্যাকটিস করো, তাহলেই তোমার জন্য এটা ইফেক্টিভ হবে। আদারওয়াইজ তোমার জন্য এটা কোনোভাবেই ইফেক্টিভ হবে না। ঠিক আছে? তো কেমিস্ট্রিতে চাইলেই কিন্তু ১ দিন ২ দিনে তুমি অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করে ফেলতে পারো। তো আশা করি তুমি করবা। করলে দেখবা যে চান্স হয়েছে। প্র্যাকটিস করতে হবে, পরিশ্রম করতে হবে। ঠিক আছে? কারণ আমি যে পরিশ্রম করলাম তুমি এটা শুয়ে বসে দেখে ফেললা। তাহলে তুমি যদি চান্স পেয়ে যাও তাহলে কেমনে হবে? তাহলে তো সবাই পাইতে পারে। তাহলে তো সবাই শুয়ে বসে ক্লাসটা তো যে কেউ করতে পারে। তো যে কেউ যদি করতে পারে তাহলে যে কেউই তো চান্স পাইতে পারে। যদি তাই হইতো। সো শুধু ক্লাস করে চান্স পাওয়া পসিবল হয় না। বুঝতে পারছো? তো আশা করি তোমরা পড়বা, ক্লাসটা করার পরে দেখবা এবং অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।